নমস্কার। শুরু করছি অবিশ্বাস্য ঘটনা। আমি তোমাদের বন্ধু পিয়ালি। প্রত্যেক রবিবার বিকেল ৩টে মানে অবিশ্বাস্য ঘটনার একটি নতুন এপিসোড। বন্ধুরা, তোমরা যারা আমাকে ঘটনা লিখে পাঠাতে চাও অবশ্যই মেল করো অবিশ্বাস্য.ঘটনা@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ করো আমার ডেসক্রিপশনে দেওয়া নম্বরে। তোমরা লিখে পাঠিয়ে দিতে পারো অথবা বাংলাতে বা হিন্দিতে রেকর্ডিং করে পাঠিয়ে দাও তোমাদের নিজেদের জীবনে ঘটা বা অপরের কাছ থেকে কোনো শোনা ঘটনা, যা আমি পরবর্তীকালে নিয়ে চলে আসব এই চ্যানেলে তোমাদেরকে শোনাতে। চলে আসছি আজকের ঘটনাতে। আজকের ঘটনা যিনি লিখে পাঠিয়েছেন বেলেঘাটা থেকে পিয়ালি। লিখছে যে আমি অনেক দিন হলো তোমার এই চ্যানেলের ঘটনা শুনছি। আমার জীবনে যে ঘটনাটি ঘটেছে এটি গত বছরের ঘটে যাওয়া একটি ঘটনা। এই ঘটনাটি কোনো ভৌতিক ঘটনা সেরকম নয়, কিন্তু এটা আমার কাছে একটা অবিশ্বাস্যকর ঘটনা বলে তোমায় লিখে ফেললাম। গত বছর সেপ্টেম্বর মাসে আমার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পর আমি ভীষণই মানসিকভাবে ভেঙে পড়ি এবং আমার বাড়ির পরিস্থিতি সেই মুহূর্তে খুবই খারাপজনক ছিল। অবশ্যই বাবা চলে যাওয়া, মাথার উপর থেকে ছাদ চলে যাওয়া, এটা তো একটা খারাপ পরিস্থিতির মধ্যে থাকেই, কিন্তু আমার আর্থিক দিক থেকে চারিদিক থেকেই যেন কেমন অসঙ্গতি দেখা দেয়। এক তো কীভাবে বাড়ির পরিস্থিতিটাকে সামলাবো, তার সঙ্গে বাবার চলে যাওয়া, সব দিক থেকে আমি খুব ভেঙে পড়ি। এমন সময় খুব অবাককরভাবে, আমি বোঝাতে পারছি না তোমাকে কিভাবে বোঝাবো, সেদিন দুর্গা অষ্টমী। আমি প্রতিটা দিনের মতোই ঠাকুর দেখে পুজোতে আনন্দ করে ঘরে আসি, কিন্তু আনন্দর মাঝখানে একটা বিশাল দুঃখ কি যে গত বছরও এই সময় এই দিন আমার বাবা আমার সাথে ছিল। ঘর থেকে বেরোতে ইচ্ছা না করলেও জোর করে আমি বেরোতাম সবাইকে খুশি রাখার জন্য, কারণ আমার হাসি মুখের উপরে আমার পরিবার রয়েছে, আমার মা রয়েছে, বাড়িতে আরও 5 জন রয়েছে। আমি যদি এরকম করে থাকি আমার মা আরও বেশি দুঃখ পাবে। আর তার থেকেও বড় জিনিস আমার কাছে, যে মানুষটা আমাকে ভালোবাসতো, যে মানুষটা চলে গেছে, তার আমি একমাত্র সন্তান। চিরকাল ছোটোবেলা থেকে আমার বাবা আমার হাসির জন্য বা আমি কোনো দুঃখ বা কষ্ট থেকে দূরে থাকি সব সময় চেষ্টা করে গেছে। সেইখানে দুর্গাপুজোর মতন দিনগুলোতে আমি যদি ঘরের ভেতর মুখ লুকিয়ে বসে থাকি, তাহলে তার মধ্যে কী প্রভাব হবে? এই কথাটা ভেবে আমি সপ্তমীর দিন বেরোই বলতে আমি যে খুব বড় বড় নাম করার দূরে দূরে ঠাকুরের প্যান্ডেলে যাওয়া সেটা না। আমি শুধু বেরোই আনন্দ এটা করতে যে দেখো বাবা, আমি বেরিয়েছি, আমি খুশি আছি, আমি ভুলতে চাইছি সব কিছু। জানি না অষ্টমীর দিনকে এবছর আমাদের অঞ্জলি দিতে নেই, কিছু দিইনি, পুজোও দিইনি। মায়ের মুখ রাস্তার এপার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, আর সমস্ত কিছুর মাঝখানে জানি না আমার কি হতো, আমার একা একাই 2 চোখ দিয়ে জল পড়তো। হঠাৎ রাত্রিবেলায়, অষ্টমীর রাত, আমি খেতে বসেছি। আমি দেখছি মুখে ভাত নিয়েছি খাবো বলে, আমার 2টো ঠোঁট কাজ করছে না। খাবারগুলো
দাঁতের ফাঁক থেকে পড়ে যাচ্ছে। আমি ভাবলাম এটা কেন হচ্ছে। দেখছি আমার ঠোঁটটাকে আঙুল দিয়ে চেপে রেখে খেতে হচ্ছে। কিছুতেই আমার কোনো কিছু কন্ট্রোলের মধ্যে নেই। জল খেতে গেলে জল মুখের পাশ থেকে গড়িয়ে পড়ছে। আমি চমকে উঠি, কি ঘটছে এটা। মা তখন রাতে ঘুমাচ্ছে দেখে বলতে সাহস পাচ্ছি না। মনে মনে শুধুমাত্র ভাবলাম, আমার কি স্ট্রোক হয়ে গেল? এটা কি ফেস প্যারালাইসিস হয়ে গেল? কিছু বুঝতে পারছি না। এমার্জেন্সিতে চলে যাবো একবার মেডিকেল, নাকি কি হয়েছে কিছু বুঝতে না পেরে আমার মায়ের স্ট্রোক হওয়া একজন পেশেন্ট বলে আমি মাকেও ঠিক মাঝরাত ওই সময়টা 11টা নাগাদ আমি মাকে ডেকে জাগাতে পারছি না যে মা দেখো এটা আমার কি হয়েছে। কোনো রকম ভাতটাকে মুখে ঠেসে খেয়ে কষ্ট করে আমি হাত মুখ ধুয়ে আসি এবং ঠাকুরের নাম জপ করে, আমি জানি না ঠাকুরের ভরসায় আমি রাতে শুয়ে পড়ি। তখনও পর্যন্ত এতটা কিন্তু সিচুয়েশন বদলে যায়নি আমার জীবনে। পরদিন সকালবেলায় আমি যখন উঠি, মায়ের সাথে কথা বলে মা যখন আমাকে চা দিচ্ছে, আমি ভেবেছি রাতে শুলে হয়তো ঠিক হয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন চা দিচ্ছে, ঠিক সেম তখন ভাতগুলো পড়ে যাচ্ছিল, এখন চা খেতেই পারছি না। মানে ঠোঁটটা দিয়ে যে কাপটাকে চেপে ধরে চাটাকে যে টানবে ভেতরে, সেই ক্ষমতাটা আমার নেই। ঠোঁট বুঝছেই না। মাকে বাধ্যগত আমি বললাম কাল রাতের ঘটনা। মা 2 মিনিট দেরি না করে মা বলল, এখনই মেডিকেলে চল, এমার্জেন্সি, কি হয় দেখব। আমরা এমার্জেন্সির উদ্দেশ্যে বেরিয়ে যাই। এমার্জেন্সিতে যাই এবং ওখান থেকে আমাকে ENTতে পাঠানো হয় এবং ওখানে আমাকে উচ্চারণ করতে বলা হয় অনেক কিছু। রাস্তা দিয়ে যাওয়ার সময় এবার প্যান্ডেল হয়েছে, ওই জায়গাটা সম্পূর্ণভাবে বাস বা অটো কোনো কিছুই পুরোপুরি যাচ্ছে না। সমস্ত প্যান্ডেলের জন্য জায়গাটা আটকানো থাকে। যাই হোক, হেঁটে যেতে হয়। তো ওইটুকু রাস্তা যখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ক্রমশ আমার কথাটা পর্যন্ত বন্ধ হতে শুরু করেছে। আমি মাকে বলতে পারছি না যে আমার নাম পিয়ালি, বা পয়ের কোনো উচ্চারণ আমি স্পষ্ট করতে পারছি না। আমি ভীষণভাবে ঘাবড়ে উঠি, এটা কি হচ্ছে। যখন হসপিটালে গিয়ে পৌঁছাই, ডাক্তার যখন আমাকে নিজে মুখে নিজের নাম জিজ্ঞাসা করে বা আমার জিনিস জিজ্ঞাসা করে আমার কি প্রবলেম, এই প্রবলেম কথাটা পর্যন্ত বলতে পারছিলাম না। কারণ আমার ফেস রিয়াক্ট হওয়াটা বন্ধ হয়ে গেছিল। সঙ্গে আমার ভোকাল কর্ড পুরোপুরি ইনজোর্ড হয়ে গিয়েছিল, কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল। এর মাঝখানে ডাক্তার দেখে বলল যে খুব বেশি চিন্তার কিছু নেই, যা হবার হয়ে গেছে, মনটাকে একটু আলাদা রাখো আর ওষুধগুলো 7 দিন ভালো করে খাও, ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু আমি খুব অবাক হয়ে যাই। 7টা দিন পার হওয়াটাও আমার কাছে কঠিন ব্যাপার। যত সময় যেতে শুরু করে আমার কথা আটকাতে শুরু করে, যত সময় যেতে থাকে আমার হাসি বন্ধ হয়ে যায়। শুধু আয়নার সামনে এসে যখন দাঁড়িয়ে আমি কাঁদি, শুধু চোখ থেকে জল পড়ে, ফেসে কোনো রিয়াকশান নেই। এবং যত কথা বলার আস্তে আস্তে চেষ্টা করি, দেখি ঠোঁটের মুভমেন্ট বন্ধ, জিভ ভারী, কিছুই বলতে পারছি না, করতে পারছি না। দুর্গাপুজোর বলতে পারে সেদিনকে নবমী, আমি ওষুধের দোকানে যাই ওষুধ কিনতে, ওষুধও পাওয়া যায় না। বলে মার্কেট বন্ধ, ওষুধ পেতে লেট হবে, আপনি
কালকে ঘুরে আসুন, কালকে মার্কেটে গিয়ে দেখে নিয়ে আসবো, আপনাকে জানিয়ে দেবো যে ওষুধটা এসছে। শোনা মাত্র আমার আরও টেনশন বেড়ে যায়। যেখানে রোগটা হু হু করে বাড়ছে, সেখানে অষ্টমীর দিন পার হয়ে গেছে, নবমীর দিন পার হয়ে গেছে, দশমীতেও ওষুধ পাবো কি না জানি না। আমি সেদিনকে ওই সময়টুকুর মধ্যে হেন কোনো মন্দির নেই যে মানত করিনি। খুব অবাককর বিষয় জানো পিয়ালি, আমি যখন আয়নার দিকে তাকিয়ে অনেক রকম ফেসকে রিয়াক্ট করার চেষ্টা করছি, হাসার চেষ্টা করছি, বলার চেষ্টা করছি, স্পষ্ট উচ্চারণ, কিছুই হচ্ছে না, কিচ্ছু না। নিজের নামটুকু পর্যন্ত হচ্ছে না। পিতে দুটো ঠোঁট লেগে গিয়ে উচ্চারণ হয়, উচ্চারণ হচ্ছে না। দু চোখ থেকে জল পড়ছে, তবু উচ্চারণ হচ্ছে না। খুব অবাক হবে। পিয়ালির প্রিয়ার কোথাও উচ্চারণ হচ্ছে না, কিন্তু প্রিয়াকান্ত এই নামটা এতটা টাফ। প্রথমে তো প্রিয়া, তার সাথে কান্ত, দুটোকে একসাথে উচ্চারণ করলে হয় প্রিয়াকান্ত। বৃন্দাবনের প্রিয়াকাঞ্জ মন্দিরের প্রিয়াকাঞ্জুর ফটো ফেসবুক থেকে আমার সামনে আসে। আমি জানি না কি মনে হলো, আমি ওই প্রিয়াকাঞ্জকেই আয়নার সামনে দাঁড়িয়ে জোরে জোরে বলি, যে বলার চেষ্টা করছি গলার থেকে আওয়াজ বার করে, আমার ফেসটাকে তুমি ঠিক করে দাও, আমার কথা ঠিক করে দাও, আমি তোমার কাছে গিয়ে দীপ জ্বালবো। জানি না কি ছিল সেদিনকে, প্রিয়া কথা উচ্চারণ করা এত টাফ, কিন্তু আমার কাছে প্রিয়াকান্ত এই নামটা একদম স্পষ্ট উচ্চারণ হচ্ছে। যেখানে নিজের নাম অনেক সহজ, পিয়ালি, এটা এতটা সহজ ছিল, উচ্চারণে আসছিল না। আমি সেই মধ্যেই যেন অনুভব করলাম যে প্রিয়াকান্ত এই নামটা আমাকে ফেরত দিতে পারে সব কিছু। কথা মতো ঠিক করেছি যে তুমি ঠিক করো বলে আমি, কারণ আমার ওষুধ নেই, আমার কোনো ওষুধ নেই, কারণ কালকের দিনের আগে আমি ওষুধ পাবো না। আর ওষুধটাও আমি কালকে সকালবেলা পেলেই, যে আমি সকালবেলায় ওষুধ এনে দুপুরবেলায় খেয়ে নেব, ওই ওষুধের টাইম আবার রাত্রিবেলায়, মানে 3 দিন বাদ। এদিকে রোগটা আমার কন্টিনিউ বেড়ে যাচ্ছে। আমি প্রিয়াকান্ত নাম জপ, যেমন হরে কৃষ্ণ মানুষ জপ করে, রাধে কৃষ্ণ জপ করে, সিয়ারাম এরকম জপ করে, আমার মাথার ভেতরে কোনো নাম নেই, কেবলমাত্র ওই একটাই নাম, প্রিয়াকান্ত। আমার বৃন্দাবনে এর আগে আমি ঘুরে এসেছি, বা সেখান থেকে আসার সময় আমি একটা কাউন্টার নিয়ে এসেছিলাম, ওই কাউন্টারে রাধা নাম করার জন্য। আমি জানি না কেন আমি সব নাম ভুলে যাই। ওই কাউন্টারে আমি প্রিয়াকাঞ্জুর নাম জপ করতে থাকি, উঠতে বসতে শুধু নাম বলতে আমি কোনো রাধা কৃষ্ণ, আমি জানি সব নামের সমান জোর। পিয়ালি নামের উচ্চারণ নয়, সেখানে প্রিয়াকান্ত এত কঠিন নামটা কি করে বেরোচ্ছে? যদি তার কোনো ইচ্ছা না থাকে, এটা আমার একটা সংকেত। দেখে জব শুরু করি। বলবো না যে আমার এটাতে বিশাল মিরাকেল হয়ে যায়, না, কখনোই নয়, কিন্তু আমি ওষুধটা সত্যিকারেই পরের দিন পাই। রাতে ওষুধ খাওয়া শুরু করি। 10 দিন পরে আমার ওষুধের কোর্স শেষ হওয়ার পর একটু করে আমার মুভমেন্ট শুরু হয়। প্রথম মুভমেন্ট ছিল ওষুধটা খাওয়ার ঠিক 5 দিন বাদে,
যেটা 10 দিনের ওষুধ ছিল, 5 দিন বাদে আমার যেন চোখের নিচের যে অংশটা, গালটা যেখানে শুরু হয়, এক ঝলক মনে হলো যেন আমি পারছি বেঁকাতে। হালকা আমার ভেতরে একটা বিশ্বাস এলো যে পারবো। মানে আমি যদি তোমাকে হিসাব করে বলি, আমি তো গিয়েছিলাম নবমীর দিন ঠাকুর দেখাতে, নবমীর দিন গিয়েছিলাম হসপিটালে, দশমীর দিনকে ওষুধটা পাইনি, একাদশীর দিন ওষুধ পেয়েছি। এই ওষুধ পাওয়ার পর একাদশীর রাতের থেকে আমি ওষুধটা খাই এবং দ্বাদশী বাদ দিয়ে ঠিক ত্রয়োদশীর দিন আমার চোখের সামনেটা মুভ করে। মানে তুমি বুঝতেই পারছো এই মুভমেন্ট এবং আমার মুখের আস্তে আস্তে ডান সাইডটার পুরোপুরি কাজ শুরু করে ওষুধটা শেষ হওয়ার পর, কিন্তু বাঁ সাইডটা কিছুতেই কাজ হচ্ছিল না। এর জন্য আমি আবার ডাক্তার দেখাই, ওষুধ খাই। সব মিলিয়ে আমার গোটা 2 সপ্তাহ, দুবার আমার ডাক্তারকে দেখিয়ে, 2 সপ্তাহ নয়, একটু বেশি, 2 সপ্তাহ 20 দিনই ধরে নিই, দেখাই এবং আমার ফেস রিয়াক্ট হওয়া শুরু হয়। কিন্তু শঙ্খের ফু দেওয়া, যেটাতে নার্ভের যে প্রবলেমটা এসে গেছিলো, সেইগুলো আমার পক্ষে হচ্ছিল না। কিন্তু গোটা 6 মাস সময় লাগে আমার ঠোঁটে জোর আসতে এবং শঙ্খের ফু দিতে। আমি পুরোপুরি সুস্থ হই শুধুমাত্র এই নামের ওপরে। তারপর বৃন্দাবনে গিয়ে আমার কথা দেওয়া ঠাকুরকে যে আমি বৃন্দাবন যাত্রা করব, তোমাকে তোমার মন্দিরে গিয়ে দীপ জ্বালবো। আমি সেখানে দীপ জ্বেলে পুজো দিয়ে আসি, হোলিতেই দিয়ে আসি। কিন্তু সবথেকে অবাককর বিষয় এইটাই বলার জন্য আমি তোমাকে পিয়ালি স্পেশালি বলছি, সত্যি তখন আমার পিয়ালি উচ্চারণ করার ক্ষমতা নেই। প্রিয়া নামটাও টাফ, কিন্তু যখন প্রিয়ার সাথে কান্ত যোগ করছি, প্রিয়াকান্ত এত কঠিন নামটা কী কারণে আমি বলতে পারছিলাম, যেখানে আমি সাধারণ উচ্চারণ করতে পারছি না। এত ইজি রাধা, কৃষ্ণ, শ্যাম, রাম, কোনো নাম নয়, কেবলমাত্র এই নামটা। আর ওই মুহূর্তে আমার ফেসবুকে, আমি জানি না কোথা থেকে ছবিটা আমি দেখলাম, ওনাকে দেখে ভেতর থেকে এলো যে আমি একবার দেখি না। আর খুব বড় জিনিস সংকেত যে আমি তার নামটা উচ্চারণ করতে পেরেছিলাম। জানি না তোমাকে এটা বললাম, সমস্ত ঘটনাটাই তোমাকে এলোমেলো করে বলেছি, তুমি পারলে তোমার মতন করে সাজিয়ে ঘটনাটা বর্ণনা করো। এই ঘটনাটা একদম আলাদা। এটা অ্যাকচুয়ালি ঈশ্বরের কৃপার উপরে একটি ঘটনা তুমি বর্ণনা করেছো। আমিও জানি না, তোমার এটা পড়ে আমার প্রথমে খুব ভালো লাগে। আমি আমার মতন করে বলবার চেষ্টা প্রথমে ভেবেছিলাম করব, কিন্তু তোমার ওই ফিলিংসটা তো আমি বর্ণনা করতে পারি না সেইভাবে, তবুও চেষ্টা করলাম। কিন্তু বিশ্বাস সব কিছু অক্ষমকেও সক্ষম করে দেয়। এখানেই হয়তো ঈশ্বর থাকেন। বন্ধুরা, খুব সুন্দর একটি ঘটনা আজকে শুনতে পেলাম, একটি ঈশ্বর কৃপার। তোমরাও আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো। চলে আসবো সামনের রবিবার দিন আরও একটি সুন্দর ঘটনা নিয়ে। তবে আজ এই পর্যন্ত। নমস্কার।